আজকে সিলেবাসের লাস্ট টপিক এসি ড্রাইভস, এটা নিয়ে কিছুটা ডিসকাস করব। আর এরপরে আমাদের একদম সেমিস্টারের শুরুতে যে কোর্স আউটলাইনটা ছিল, সেই কোর্স আউটলাইনের যে পয়েন্টগুলো কভার করলাম আমরা, সেগুলো নিয়ে একটু ডিসকাস করে লাস্ট একটা ফিডব্যাক ফর্ম ফিল আপ করবো। তো শুরু করা যাক। এসি ড্রাইভস এর একটা লেকচার তোমাদের সাথে আমি শেয়ার করছি কয়েকদিন আগে। তো আশা করি লেকচারটা দেখছো। আমি একটু কুইকলি যাবো, এই জন্য এসি ড্রাইভস এর লেকচারটা বেশ ডিটেইল আছে ওখানে। আশা করি সমস্যা হবে না। তারপরেও কারো যদি কনফিউশন থাকে শেয়ার করতে পারো যে ওখানে মানে কোন টপিকটা বুঝো নাই। তো ড্রাইভস যেটা ছিল, যে ড্রাইভসটা কি, আসলে ড্রাইভস বলতে বুঝাচ্ছিলাম মোটর স্পিড কন্ট্রোলের যে সার্কিটটা, সেটাকে আমরা বলতেছিলাম ড্রাইভ। তো যখন আমরা এসি মোটর নিয়ে কাজ করব, এসি মোটর স্পিড কন্ট্রোল করব, তখন যে সার্কিট গুলোর প্রয়োজন হবে স্বাভাবিকভাবে সেগুলোকে বলা হচ্ছে এসি ড্রাইভস। তো এসি ড্রাইভস এর ক্ষেত্রে এসি মোটর হিসেবে আমরা পিক করছি হচ্ছে ইন্ডাকশন মোটরকে। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন ইন্ডাকশন মোটরকে পিক করা হলো? কারণ মোটর আসলে দুই রকম, সিনক্রোনাস মোটর এবং অ্যাসিনক্রোনাস মোটর। অ্যাসিনক্রোনাস মোটরকে আমরা ইন্ডাকশন মোটরও বলে থাকি। তো ইন্ডাকশন মোটর আসলে যদি দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড টোটাল মোটর কনজাম্পশন যেটা হয়, মোটর পারপাসে যে কনজাম্পশনটা হয় পাওয়ারের, তার মধ্যে প্রায় 70% কনজাম্পশন হয় হচ্ছে এসি মোটর, ইন্ডাকশন মোটরের মাধ্যমে। তো তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইন্ডাকশন মোটরের ইউজটা আসলে অনেক ওয়াইড, এবং সে কারণেই আমরা ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোলের সার্কিটটা দেখতে যাচ্ছি। তো এক্ষেত্রে ইন্ডাকশন মোটরের আরো কিছু বেনিফিট আছে, এই বেনিফিট গুলো এখানে মার্ক করা আছে। যেমন এটা লাইট ওয়েট, কারণ এখানে ব্রাশ কমিউটেটর এই ধরনের কোনো সেট থাকে না, তো এটা লাইট ওয়েট আমাকে অফার করে। কাজে এটার কনস্ট্রাকশন অনেক রোবাস্ট হয়, স্পেস কম নেয়। সেম রেটিং এর যখন আমি ডিসি মোটর দেখবো এবং ইন্ডাকশন মোটর দেখবো, স্বাভাবিকভাবে ইন্ডাকশন মোটর তার ভলিউমটা ছোট হবে এবং লাইট ওয়েট হবে। আর এটা ইনএক্সপেন্সিভ, ওই একই কারণ, যেহেতু ব্রাশ কমিউটেটর সেটআপটা থাকে না, সে কারণে ইনএক্সপেন্সিভ এবং লাইফ টাইম অনেক বেশি। আর একটা হচ্ছে লো মেনটেনেন্স। হ্যাঁ। তো ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ থাকে একটা, সেই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেটা রিয়েক্টিভ পাওয়ার কনজিউম করে। কাজে যেসব জায়গায় আমরা প্রচুর পরিমাণে ইন্ডাকশন মোটর ব্যবহার করি, সেসব ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রিয়েক্টিভ পাওয়ার কম্পেনসেশনের জন্য স্পেশাল মেজার নিতে হয়। তো আহ, এখানে যদি আমরা দেখি যে আহ, কিভাবে স্পিড কন্ট্রোল করতে পারি, স্পিড কন্ট্রোলে যাওয়ার আগে একটু ছোট করে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখে নেই। ইন্ডাকশন মোটর যেটা ছিল, যে এটাকে আসলে একটা ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট হিসেবে ট্রিট করা হয়। তবে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে এক্ষেত্রে শর্টেড থাকে। তার মানে ট্রান্সফরমারের সেকেন্ডারি বলতে এখানে বোঝাচ্ছে যে মোটর যদি চিন্তা করো, মোটরের যেই রোটর পার্টটা রোটেট করে যেটা, সেটা আসলে ট্রান্সফরমারের সেকেন্ডারি হিসেবে ট্রিট করবো আমরা, এবং ওটাকে চিন্তা করবো যেটা শর্টেড হয়ে আছে। তো যদি তাই হয় তাহলে ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল দেখতে এরকম। যখন আমি সেকেন্ডারিটাকে শর্ট করে দিব, বুঝতেই পারতেছো সেকেন্ডারিটাকে এখানে শর্ট করে দেওয়া আছে। তো যদি তাই করি তাহলে এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ফর ইন্ডাকশন মোটর। এখন আমি কি করি, এটাকে আরো একটু সিম্পলিফাই করি, কারণ কিছু ইকুয়েশন ডেভেলপ করতে হয় এখান থেকে। ইনফ্যাক্ট এইসব ইকুয়েশন আমরা যখন ইন্ডাকশন মোটর করে আসছি সেকেন্ড ইয়ার বা কোনো একটা সময়, সেই সময় আমরা এগুলো সবই ডিসকাস করে আসছি। কাজেই সেখান থেকে আমরা ইন্ডাকশন মোটর ইকুইভ্যালেন্ট সার্কিট ডেভেলপ করি। প্রথম ডেভেলপ সার্কিট হচ্ছে এরকম কিছু। তারপর আমি কি করি, সেকেন্ডারি পার্টটাকে নিয়ে আসি হচ্ছে প্রাইমারি পার্টে। যখন প্রাইমারি পার্টে নিয়ে আসা হয় তখন তার ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা এরকম। এটাকে আরো একটু সিম্পলিফাই করি, কারণ এই ভ্যালুটা আর এমটা অনেক লার্জ। সো এটাকে আমরা ওপেন হিসেবে ট্রিট করতে পারি। ট্রিট করলে রয়ে যায় হচ্ছে শুধুমাত্র এক্স এম ওর জন্য। সো শেষ পর্যন্ত এই ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা এরকম। সো এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ফর ইন্ডাকশন মোটর। এবং এটা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট হয়, প্যারামিটার গুলো যদি একটু চেক করো, প্যারামিটার গুলোর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যে রোটর রিলেটেড যে প্যারামিটার গুলো, সেটা যেমন রোটর রেজিস্ট্যান্স আমি বলতেছিলাম হচ্ছে আর আর। যখন আমি এটাকে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে আসি তখন সেটা হয়ে যাচ্ছে আর আর প্রাইম। সাপ্লাই ভোল্টেজ তুমি যেটা দিচ্ছ, অবভিয়াসলি সেটা স্টেটরে দিচ্ছ, সেটাকে বলা হচ্ছে বিএস। যেহেতু এটা ইন্ডাকশন মোটর, সো এই কারণে একটা স্পিডের ডিফারেন্স থাকবে। কোন স্পিডের ডিফারেন্স থাকবে? যে ভার্চুয়ালি যেই স্পিডটা তুমি ক্রিয়েট করো, যেটাকে বলি আমরা সিনক্রোনাস স্পিড বা সাপ্লাইং থ্রি ফেজ সাপ্লাই, ওইটা, এবং অ্যাকচুয়ালি রোটর যে স্পিডে ঘোরে, মেকানিক্যাল যে স্পিডটা, সেটাকে বলা হচ্ছে রোটর স্পিড। সো এই ওমেগা এস হচ্ছে তোমার সিনক্রোনাস স্পিড, যেটাকে তুমি ইলেকট্রিক্যালি সাপ্লাই এর মাধ্যমে ক্রিয়েট করছো ভার্চুয়ালি। আর একটা হচ্ছে তোমার মোটর স্পিড, অ্যাকচুয়াল স্পিড, সেটাকে আমি বলতেছি ওমেগা এম। ওকে। আর এই দুটার মধ্যে একটা ডিফারেন্স রয়ে যায়, সেই ডিফারেন্সটাকে আমরা বলি হচ্ছে স্লিপ। তাহলে আমি যদি বলি যে স্লিপটা, যখন একটা মোটর স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকে, একদমই শুরুতে, মোটর এখনো ঘুরতে শুরু করে নাই, সেই অবস্থাতে তার স্লিপের ভ্যালুটা কত? সেই অবস্থাতে তার স্লিপের ভ্যালুটা হচ্ছে 1। কারণ সেক্ষেত্রে ওমেগা এম এর ভ্যালুটা হয়ে যাবে 0, কারণ রোটর তখনও ঘোরা শুরু করে নাই, সেই জন্য
এই ভ্যালুটা হচ্ছে 0। সো ওমেগা এস বাই ওমেগা এস দ্যাট শুড গিভ ইউ এ ভ্যালু অফ এস ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে মোটর যখন স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকে সেই অবস্থার কথা। তারপর কি হয়, তারপর তুমি মোটরটাকে যখন দেখো যে ঘুরতে শুরু করছে, ডেফিনেটলি একটা স্টার্টিং টর্ক থাকে, সেই স্টার্টিং টর্কের কারণে সে ঘুরতে শুরু করে এবং একটা টর্ক ডেভেলপ হয়। তো ডেভেলপ টর্কের একটা এক্সপ্রেশন যদি আমি বের করি, সেই এক্সপ্রেশনটা দেখতে দাঁড়াবে হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, এই এক্সপ্রেশনটা কোথা থেকে আসছে? আবারও সেই সেকেন্ড ইয়ারের কোর্সের যে বইগুলো ছিল মেশিনের, সেই বইতে ঘাটলে পরে তুমি এই ইকুয়েশনটা পেয়ে যাবা, ডেভেলপ টর্কের ইকুয়েশন। ডেভেলপ টর্কের ইকুয়েশনের মধ্যে দেখো কি কি প্যারামিটার আছে, মোটামুটি সবই নোন প্যারামিটার, যেমন আর আর প্রাইম, এটা হচ্ছে সেই রোটর রেজিস্ট্যান্স বাট টেকেন টু প্রাইমারি সাইড। তারপর ভিএস টা তো তোমার সাপ্লাই ভোল্টেজ, স্টার্টারে যেটা দাও সেটা। এস তো স্লিপ, ওমেগা এস তো সিনক্রোনাস স্পিড যেটা তুমি ক্রিয়েট করো সাপ্লাই দেওয়ার মাধ্যমে সেটা, আর এস তো জানো রোটর সরি স্টার্টারের রেজিস্ট্যান্স, আর এক্স আর রিলেভেন্ট ইন্ডাকটেন্স ভ্যালুগুলো। তো এই হচ্ছে তাহলে ডেভেলপ টর্কের ইকুয়েশন। তো আমাদের আসলে কাজ শুরু হয় এই জায়গা থেকে, ডেভেলপ টর্ক থেকে। কারণ আমরা কি করি, আমরা যখন মোটরের স্পিড কন্ট্রোল করি, ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করি, ইন্ডাকশন মোটরের স্পিডটা এই টিডির সঙ্গে ক্লোজলি রিলেটেড। কিভাবে রিলেটেড? তাদের এক্সপ্রেশনটা হচ্ছে দেখতে এইরকম, সরি তাদের প্লটটা হচ্ছে দেখতে এইরকম। খেয়াল করে দেখো, এই প্লটটা হচ্ছে বেসিক্যালি টিডি, এখানে হচ্ছে টিডি এই এক্সিসে, ওয়াই এক্সিসে, এবং এক্স এক্সিসে হচ্ছে তোমার সেই স্পিড। আমরা এখানে স্পিডের টার্মেও লিখতে পারি, আবার স্লিপের টার্মেও লিখতে পারি। সো মোটর যখন একদম মাত্র শুরু হয়, স্টার্ট করে, হ্যাঁ একদম ধরো স্ট্যান্ড স্টিল থেকে স্টার্ট করতেছে, সেই অবস্থাতে ডেভেলপ টর্ক কত? সেই অবস্থাতে ডেভেলপ টর্ক আমরা বলি স্টার্টিং টর্ক। এরপরে টর্ক দেখা যায় আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় সে পিকে পড়ছে। ঠিক আছে? তো একদম শুরুতে স্লিপের ভ্যালু কত? একদম শুরুতে স্লিপের ভ্যালু 1, যেটা আমি একটু আগে বললাম, যে কারণ তখন স্পিড ছিল 0, রোটরের স্পিড ছিল 0, সে কারণে স্লিপের ভ্যালু আসছে 1। এইভাবে স্লিপের ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে, মানে ডিফারেন্সটা যে তোমার যেই স্পিডে রোটরটা রোটেট করে এবং তুমি যেই ভার্চুয়াল স্পিডটা দিছো সেটা, এই দুটার মধ্যে গ্যাপ কমতে থাকে। কমতে কমতে একসময় এখানে আসতে, যেটা আমি বলতেছি সেটা হচ্ছে এস ম্যাক্স। এস ম্যাক্সটা আসলে কি? এটা হচ্ছে রিলেটেড টু লার্জেস্ট ভ্যালু অফ টর্ক। হ্যাঁ, লার্জেস্ট ভ্যালু অফ টর্ক যেটা থাকে ডেভেলপ টর্ক, তার করসপন্ডিং এস কে বলতেছি হচ্ছে আমরা এস ম্যাক্স। এমন যদি হয় যে কখনো স্পিডটা একদম ইকুয়াল হয়ে যায় সিনক্রোনাস স্পিডে, তখন আমি তাকে বলবো লকড। হ্যাঁ, এবং এই কন্ডিশনে যেহেতু ওমেগা এস এবং ওমেগা এম ইকুয়াল হয়ে গেল, সেই কারণে স্লিপের ভ্যালুটা হয়ে যাবে 0। তো সেটা হচ্ছে এই পয়েন্টটা, এবং খেয়াল করে এই পয়েন্টে এসে কিন্তু টর্কও 0 হয়ে যাচ্ছে। কাজে এই ঘটনাটা আসলে কখনো ঘটবে না। হ্যাঁ, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এই ঘটনাটা কখনোই ঘটবে না। সে সবসময় ওমেগা এস কে ধরার চেষ্টা করবে, বাট কখনো সে ধরতে পারবে না যদি সে রানিং কন্ডিশনে থাকে। আচ্ছা, এখন এই মোটরটা ধরো রান করতেছে এবং এই অবস্থাতে তুমি তার উপর একটা লোড চাপাই দিলা, মেকানিক্যাল লোড। সো মেকানিক্যাল লোডটা চাপাই দেওয়ার পরে কি হলো, এখানে একটা লোড টর্ক ডেভেলপ করলো। এই যে রেড কালার দিয়ে যেটা মার্ক করা আছে খেয়াল করো, এটা হচ্ছে লোড টর্ক। সো ডেভেলপ টর্ক যেটা কিনা তুমি ইলেকট্রিক্যালি ক্রিয়েট করছো সেটা, এবং লোড টর্ক যেটা তুমি মেকানিক্যালি দিলা সেটা, এই দুটা যেই পয়েন্টে ক্রস করবে, তাদের যে ক্রসিং পয়েন্টটা, যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে ক্রসিং পয়েন্ট, এই ক্রসিং পয়েন্টের করসপন্ডিং যে স্পিড সেটাই হচ্ছে তোমার মোটরের স্পিড। ওকে, সো তুমি যদি এই ক্রসিং পয়েন্টটা সামহাউ ভ্যারি করতে পারো, তখনই কিন্তু তোমার স্পিডটা ভ্যারি করবে। সো স্পিড ভ্যারিয়েশনের যেই মেকানিজমটা এখানে, এটা কিন্তু ডিসি ড্রাইভস থেকে কিছুটা ভিন্ন। ডিসি ড্রাইভসটা অনেক সিম্পল ছিল, এটা এতটা সিম্পল না। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই টর্কটা ভ্যারি করতে হবে, এবং টর্ক ভ্যারি করলে দেখা যাবে এই স্পিডটা ভ্যারি করবে। যেমন আমি তোমাদের ওই যেটা লেকচার আপলোড করা আছে সেখানেও দেখাচ্ছি, এখানে আবার একটু দেখাই। ধরে নাও আমি এরকম করলাম যে আমি টর্কটাকে 3 বার 3 রকম প্লট করলাম সামহাউ, সেটা কিভাবে করছি সেটা একটু পরে দেখতেছি। বাট টর্কের দেখো 3 রকম প্লট, এটা একটা প্লট ব্ল্যাক ওয়ান, এই গ্রিন ওয়ান এটা আরেকটা প্লট, আর এই ব্লু ওয়ান এটা আরেকটা প্লট। লোড মেকানিক্যাল লোড একই রয়ে গেছে, সেই রেটটা খেয়াল করো, রেটটা। এখন এই যে 3 রকম টর্ক যে তুমি ক্রিয়েট করছো, 3 রকম টর্কের কারণে খেয়াল করো স্পিড কিন্তু 3 রকম। ব্ল্যাকটার জন্য স্পিড হচ্ছে ওমেগা, গ্রিনটার জন্য স্পিড হচ্ছে ওমেগা 1, এবং ব্লুটার জন্য স্পিড হচ্ছে ওমেগা 2। তার মানে কি, তুমি যদি সামহাও টর্কের এই যে প্লটটা ছিল এটাকে যদি ভ্যারি করতে পারো, তাহলে কিন্তু তোমার স্পিড ভ্যারি করবে। একবার ওমেগা আসতেছে, একবার ওমেগা 1 আসতেছে, একবার ওমেগা 2 আসতেছে, বাট ফর দ্য সেম মেকানিক্যাল লোড। হ্যাঁ, তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমরা আসলে টর্কটাকে কিভাবে ভ্যারি করলাম। টর্কটাকে ভ্যারি করার জন্য টর্কের ইকুয়েশনটার দিকে একটু তাকাও। টর্কের ইকুয়েশন ছিল দেখতে এরকম। এখন এই ইকুয়েশনের মধ্যে কি কি ভ্যারিয়েবল আছে সেটা একটু মার্ক করি আমরা। একটা ভ্যারিয়েবল আমি খুব ইজিলি বলতে পারি, সেটা হচ্ছে ভিএস, সাপ্লাই ভোল্টেজ যেটা তুমি স্টার্টারে দাও সেটা। তুমি যদি ভিএস ভ্যারি করো, সাপ্লাই ভোল্টেজ যদি ভ্যারি করো, নিশ্চিতভাবে টর্ক ভ্যারি করবে। আচ্ছা, নেক্সট আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওমেগা এস। এখন ওমেগা এস কেন বললাম? ওমেগা এস তো আসলে
সিনক্রোনাস স্পিড, বাট সিনক্রোনাস স্পিডটা কার সঙ্গে রিলেটেড? সিনক্রোনাস ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড। তো তুমি যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করো সেক্ষেত্রেও কিন্তু টর্ক ভ্যারি করবে, রাইট? তুমি যদি ওমেগা এস ভ্যারি করো মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করো তাহলেও কিন্তু ডেভেলপ টর্ক ভ্যারি করবে। তার মানে এই যে এই প্লটটা যেটা দেখতে পাচ্ছিলাম এই প্লটটা ভ্যারি করবে। আচ্ছা, আরো একটা প্যারামিটার এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে আর 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 প্রাইম, রোটর রেজিস্ট্যান্স। বাট মুশকিল হচ্ছে যে এমন যদি হয় যে তোমার যে মোটরটা তুমি নিলা, ইন্ডাকশন মোটর যেটা নিলা, সেটা হচ্ছে একটা স্কোয়ার কেজ মোটর। স্কোয়ার কেজ মোটরে আসলে এডিশনাল রেজিস্ট্যান্স অ্যাড করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, বাট ওন রোটর যদি হয় সেই ক্ষেত্রে তুমি একটা এডিশনাল রেজিস্ট্যান্স অ্যাড করতে পারো, যেহেতু থ্রি ফেজ, তিনটা ফেজই তোমার রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার টর্কটা ভ্যারি করবে। কাজেই আমরা এই তিনটা মেথড দেখবো। একটা হচ্ছে ভোল্টেজ ভ্যারি করে টর্ক ভ্যারি করা এবং ইভেন্চুয়ালি স্পিড ভ্যারি করা, আর একটা হচ্ছে তোমার সাপ্লাই ফ্রিকোয়েন্সি ভ্যারি করে টর্ক ভ্যারি করা, আর একটা হচ্ছে আর আর কে ভ্যারি করা যাতে করে তোমার টর্কটা ভ্যারি করে। এবং টর্ক ভ্যারি করা মানে হচ্ছে শেষ পর্যন্ত তোমার স্পিডটা ভ্যারি করবে। সো একদম প্রথম যে প্লটটা সেটা হচ্ছে স্টেটর ভোল্টেজ কন্ট্রোলের প্লট। তার মানে আমি এখানে ভ্যারি করতেছি হচ্ছে ভিএস, অলরাইট, ভিএস। তো খেয়াল করে দেখো তোমার ভিএস যখন বেশি হবে, এই যে ভিএস এখানে ম্যাক্সিমাম, তখন তোমার প্লটটা হচ্ছে দেখতে এরকম, লার্জেস্ট যে টর্কটা দেখতে পাচ্ছি ব্ল্যাক ওয়ান সেটা। তুমি ভিএসটাকে আরেকটু কমাও, তুমি পাবা হচ্ছে গ্রিন প্লটটা। তুমি ভিএস যদি আরো একটু কমাও তুমি পাবা হচ্ছে ব্লু প্লটটা। ওকে, সো এর মানে হচ্ছে তুমি যদি এটাকে লোড চাপায় দাও তাহলে এক একবার সে এক এক স্পিডে রান করবে। কারণ কি? কারণ তুমি এক একবার এক এক ভোল্টেজ দিচ্ছ। তার মানে সিম্পলি সাপ্লাই ভোল্টেজ ভ্যারি করে আমরা চাইলে পরে তাকে বিভিন্ন স্পিডে রান করতে পারি। এখন নেক্সট কোশ্চেন আসতেই পারে যে আচ্ছা আমি সাপ্লাই ভোল্টেজ কিভাবে ভ্যারি করব? সাপ্লাই ভোল্টেজ কিন্তু ছিল এসি, হ্যাঁ, থ্রি ফেজ এসি সাপ্লাই ছিল। সো সাপ্লাই ভোল্টেজ কিভাবে ভ্যারি করতে পারি, এসি ভোল্টেজ তুমি কিভাবে ভ্যারি করতে পারো সেটা তুমি অলরেডি জানো, কারণ তুমি অনেকগুলো কনভার্টার করে ফেলছো। তুমি জানো আসলে যে সাপ্লাই ভোল্টেজ যদি আমি ভ্যারিয়েশন আনতে চাই এবং এটা যদি এসি ভোল্টেজ হয় তাহলে আমাকে কোন কনভার্টারটা পিক করতে হবে? আমাকে পিক করতে হবে এসি ভোল্টেজ কন্ট্রোলার, রাইট? এসি ভোল্টেজ কন্ট্রোলারে আমরা ইনপুটে এক ধরনের ভোল্টেজ দিলে পরে আউটপুটে একটা ভ্যারিয়েবল আউটপুট পাই, ভ্যারিয়েবল এসি ভোল্টেজ পাই। ওকে, তো এসি ভোল্টেজ কন্ট্রোলার তুমি এক্ষেত্রে ইউজ করতে পারো। ওকে, এবং সাপ্লাই এবং মোটরের মাঝে এটা যদি মানে ধরো এক পাশে যদি সাপ্লাই থাকে আর এক পাশে যদি মোটর থাকে তাহলে মোটর এবং তোমার সাপ্লাই এর মাঝে, ফিক্স সাপ্লাই এর মাঝে তুমি এই এসি ভোল্টেজ কন্ট্রোলারটা কানেক্ট করে দিতে পারো। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হতে পারে সেটা হচ্ছে ইনভার্টার, পিডব্লিউএম ইনভার্টার। পিডব্লিউএম ইনভার্টার মানে কি? তুমি প্রথমে এসি সাপ্লাই নিচ্ছ, সাপ্লাই নেওয়ার পরে সেটাকে কি করলাম, ডিসি তে কনভার্ট করে ফেললাম, থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফিকেশন ইউজ করে ডিসি তে কনভার্ট করে ফেললাম। এরপরে তুমি তোমার প্রয়োজনীয় আউটপুট, প্রয়োজনীয় ভোল্টেজ ইনভার্টার ইউজ করে তৈরি করতে পারো। তার মানে এখানে দুই দফা কনভার্সন হবে। ফার্স্টে হচ্ছে এসি থেকে ডিসি তে কনভার্ট হবে এবং পরবর্তীতে ডিসি থেকে আবার সেটা এসি তে কনভার্ট হবে ইউজিং ইনভার্টার। এখানে খেয়াল রাখতে হবে যে আমরা প্রতিবারই কিন্তু ভোল্টেজটাকে কন্ট্রোল করতেছি, আউটপুটের ভোল্টেজটাই কিন্তু ভ্যারিয়েশন আসতেছে এবং ভোল্টেজের ভ্যারিয়েশন আসার কারণেই এই টর্ক, এই যে ভোল্টেজ মানে এটা ভ্যারি করতেছে এবং সে কারণে টর্ক ভ্যারি করতেছে এবং টর্ক ভ্যারি করা মানে স্পিড ভ্যারি করতেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম টেকনিকটা যেখানে আমরা স্টার্টার ভোল্টেজ কন্ট্রোল অ্যাপ্লাই করি। আমরা দ্বিতীয় টেকনিকে যাই। দ্বিতীয় টেকনিকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করবো। তো ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করলে কি ব্যাপার দাঁড়াচ্ছে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা মানে হচ্ছে এই যে ওমেগা এস আছে এই ওমেগা এসটা আমরা চেঞ্জ করবো, সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটাকে আমরা চেঞ্জ করবো। সো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা মানে কি, ইউজুয়ালি আমরা ফ্রিকোয়েন্সি বাড়াই। ওকে, ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি, কমাতে পারি, বাট এখানে যে এক্সাম্পলটা দেখানো হচ্ছে সেটা ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে, সেই এক্সাম্পলটা দেখানো আছে। তো তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকো, খেয়াল করে দেখো এটা কিন্তু আসলে ইনভার্সলি প্রপোর্শনাল। তো ফ্রিকোয়েন্সি যদি বাড়াতে থাকো টর্ক কিন্তু কমতে থাকবে। এবং এই প্লটটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, ফ্রিকোয়েন্সি যখন 1.5 গুণ করি তখন টর্ক এইখান থেকে কমে নেমে আসছে হচ্ছে এই জায়গাতে। তুমি যখন ফ্রিকোয়েন্সিকে দ্বিগুণ করো টর্ক আরো কমে গেছে, ফ্রিকোয়েন্সিকে 2.5 গুণ করছো তখন আরো কমে গেছে, এইভাবে সে কমতেছে। তো তুমি যদি এখন একটা লোড কার্ভ প্লট করতা, হ্যাঁ, লোডের টর্কটা প্লট করতা, সেক্ষেত্রে দেখা যেত যে সে ইনিশিয়ালি হয়তো এই স্পিডে রান করতো, এখন সে এই স্পিডে রান করবে। ওকে, সো দুইবার কিন্তু দুই স্পিডে রান করতেছে। তার মানে কি, তুমি যখন টর্কটাকে ভ্যারি করো, মানে সরি ফ্রিকোয়েন্সি যখন ভ্যারি করো তখন তোমার টর্কটা ভ্যারি হয় এবং ইভেন্চুয়ালি তুমি স্পিডকে ভ্যারি করতেছো। এখন একটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিকে তুমি কিভাবে ভ্যারি করবা? ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করার জন্য কি ইউজ করবা? আগের মতোই হয় আমরা পিডব্লিউএম ইনভার্টার ইউজ করব, অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে সাইক্লো কনভার্টার। সাইক্লো কনভার্টার আমরা দেখে আসছি এসি ভোল্টেজ কন্ট্রোলার চ্যাপ্টারে, আমরা সাইক্লো কনভার্টার দেখছি যে আমাদের ইনপুট ফ্রিকোয়েন্সি হয়তো যেমন ছিল ধরো 60 হার্জ ছিল, আউটপুট আমরা পাচ্ছিলাম হচ্ছে 20 হার্জ বা 30 হার্জ, এরকম একটা কিছু পাচ্ছিলাম, একটা ফ্র্যাকশন পাচ্ছিলাম।
সো ফ্রিকোয়েন্সি যখন কমাবা তখন তুমি সাইক্লো কনভার্টার ইউজ করতে পারো, আর তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়ায় কাজ করতে চাও সেক্ষেত্রে তুমি পিডব্লিউএম ইনভার্টার ইউজ করতে পারো। তোমার ইনপুট ফ্রিকোয়েন্সি 50 হার্জ, তুমি আউটপুটে 50 যে কোনো গুণিতক হিসেবে একটা ফ্রিকোয়েন্সি প্রডিউস করতে পারো এবং সেই অনুযায়ী তোমার টর্কটা চেঞ্জ হয়ে যাবে এবং স্পিডও চেঞ্জ হবে। লাস্ট যে অপশনটা আমরা দেখব সেই লাস্ট অপশনটা হচ্ছে এই যে এই ইকুয়েশনের মধ্যে যেই ভ্যারিয়েশন গুলো ছিল, ইকুয়েশনের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো আছে তার মধ্যে এই ভ্যারিয়েবলটাতে আমরা এখনো হাত দেই নাই, আর প্রাইম। এবং এটা তখনই সম্ভব যখন সে ওন রোটর মোটর হবে, তখন এটা কিন্তু স্কোয়ার কেজের ক্ষেত্রে সম্ভব না। হ্যাঁ, কাজে ওন রোটরের ক্ষেত্রে আমি এডিশনাল রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি। যেহেতু 3 ফেজ মোটরের কথা বলা হচ্ছে, 3টা ফেজেই রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে এবং 3টা ফেজে যদি আমি রেজিস্ট্যান্স অ্যাড করি সেটা যদি ব্যালেন্সড হয় সেক্ষেত্রে দেখা যাবে আমরা টর্কের ভ্যারিয়েশন আনতে পারবো। তো এই এক্সাম্পলটা এখানে দেখানো আছে, খেয়াল করো, আশা করি ফিগারটা দেখা যাচ্ছে এখানে। প্রথম এক্সাম্পলটা যেটা দেখা যাচ্ছে যে এই যে এটা ছিল রোটর এবং রোটরের সঙ্গে আমরা 3 ফেজে 3টা রেজিস্ট্যান্স অ্যাড করলাম, ব্যালেন্স ভ্যালু, এখানে 3টা রেজিস্ট্যান্সের ভ্যালু ইকুয়াল। এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে যে তোমার ইনিশিয়ালি আর নট যেটা ছিল, আর নটের যা ভ্যালু তার তুলনায় আর ওয়ান এর ভ্যালু বেশি, আর ওয়ান এর থেকে আর টু আরো বেশি। ওকে, তো আমি রেজিস্ট্যান্সের ভ্যালু কন্টিনিউয়াস বাড়াচ্ছি এবং রেজিস্ট্যান্সের ভ্যালু কন্টিনিউয়াস বাড়ানোর কারণে দেখো প্লটটা কেমন হচ্ছে। ইনিশিয়ালি সে ছিল এই গ্রিন প্লটটা যেটা আমরা দেখে অভ্যস্ত, তারপরে ব্লু প্লটটা মানে স্টার্টিং টর্ক কিন্তু আগের তুলনায় বাড়ছে। তুমি যখন রেজিস্ট্যান্স অ্যাড করতেছো স্টার্টিং টর্ক কিন্তু দেখো কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। এবং সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি ব্লু প্লটটা, এখানে স্টার্টিং টর্ক অনেক হাই, তাই না? এই যে ইনিশিয়ালি স্টার্টিং টর্কটা অনেক হাই। তো এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো শুধুমাত্র এই রেজিস্ট্যান্স চেঞ্জের মাধ্যমে। এবং তুমি যদি এখন লোড টর্ক এখানে প্লট করো, একটা লোড টর্ক যদি এরকম হয় তাহলে দেখো 3বার 3 ধরনের স্পিড পাচ্ছ। প্রথমবার স্পিড পাচ্ছ হচ্ছে এই জায়গাতে, এটা হচ্ছে তার স্পিড। দ্বিতীয়বার স্পিড পাচ্ছ হচ্ছে এই জায়গাতে, আর তৃতীয়বার স্পিড পাচ্ছ হচ্ছে এইটা। ওকে, তো 3বার তুমি 3 রকম স্পিড পাচ্ছ। তার মানে তুমি রেজিস্ট্যান্স অ্যাড করেও কিন্তু স্পিড ভ্যারি করতে পারো। এখানে একটা প্রবলেম আসে, সেটা হচ্ছে এই যে ব্যালেন্স রেজিস্ট্যান্সের কথা বললাম, ব্যালেন্সটা অনেক সময় ইনশিওর করা যায় না। এটা ইনশিওর করার জন্য আমরা কি করছি, আমরা এখানে একটা চেঞ্জ আনছি সার্কিটের ভিতরে। সার্কিটের চেঞ্জ একটা এরকম, ধরে নাও এই হচ্ছে তোমার রোটর এবং রোটরটা ওন রোটর ছিল। তো এখানে বাড়তি কানেকশন দেওয়ার সুযোগ আছে, আমি বাড়তি কানেকশন নিলাম। নর্মালি আমি 3টা ফেজে 3টা রেজিস্ট্যান্স কানেক্ট করে দেই, এখানে আমি সেটা করি নাই। আমি কি করছি, এখানে তোমার এই একটা সেটআপ তৈরি করলাম, ফুল কনভার্টার সেটআপ তৈরি করলাম, 3 ফেজ ফুল কনভার্টার সেটআপ তৈরি করলাম, করে একটা একটা কমন রেজিস্ট্যান্স ইউজ করলাম। এখন এই কমন রেজিস্ট্যান্স কখনো এই সার্কিট পাবে, কখনো এই সার্কিট পাবে না। কখন সে পাবে এই কমন রেজিস্ট্যান্সটা খেয়াল করে দেখো, কমন রেজিস্ট্যান্সের সঙ্গে কিন্তু একটা এসসিআর বা জিটিও কানেক্টেড। তুমি জিটিও কে যখন ট্রিগার করবা তখন কিন্তু এই পার্টটা শর্ট, তার মানে সে কোনো রেজিস্ট্যান্স পাচ্ছে না, এই পার্টটা শর্ট হয়ে গেছে। আবার যখন তুমি এটাকে ট্রিগার করবা না, ধরো গেট পাস দিবা না, তখন সে কিন্তু ওপেন হয়ে থাকবে। তার অর্থ দাঁড়াচ্ছে এই রোটর তখন রেজিস্ট্যান্স পাচ্ছে। কাজে এই রেজিস্ট্যান্স পাচ্ছে কি পাচ্ছে না সেটা সম্পূর্ণ নির্ভর করে এই যে তার সঙ্গে প্যারালালে যে এসসিআরটাকে কানেক্ট করে রাখছি সেটাকে আমি অন রাখি নাকি অফ রাখি তার উপরে। তাকে অন রাখার সময়কাল যদি আমি একটা ডিউটি সাইকেল হিসাবে চিন্তা করি এবং সেই ডিউটি সাইকেল যদি হয় কে, তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স হবে, এফেক্টিভ রেজিস্ট্যান্স আর ই ইজ ইকুয়াল টু দিস আর, এই যে বিডিসি যেটা দেখতে পাচ্ছি এই যে আর, এই আরটা ইন্টু 1 মাইনাস কে। কে হচ্ছে সেই ডিউটি সাইকেলটা যতক্ষণ সে অন থাকে। অন থাকা অবস্থায় তো আসলে রেজিস্ট্যান্সটা সে পায় না, শর্ট হয়ে থাকে। কিন্তু যখন সে অফ হয়ে যায়, তার মানে 1 মাইনাস কে যখন হয় তখন সে রেজিস্ট্যান্সটা পায়, রাইট? সো এফেক্টিভ রেজিস্ট্যান্স অফার্ড বাই দিস রেজিস্ট্যান্স উইল বি আর ইজ ইকুয়াল টু আর ইনটু 1 মাইনাস কে। এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে যে এই যে 3টা ফেজের রেজিস্ট্যান্স ব্যালেন্স করে রাখার ব্যাপারটা, এটা কিন্তু এখানে অ্যাবসেন্ট। 3টা ফেজ আসলে কমন রেজিস্ট্যান্স দেখে এবং সেটা হচ্ছে এই আর ই। ওকে, তো এইভাবে আমরা আর ই রেখে, মানে এটা ইলেকট্রনিক কায়দায় বলা যায় যে আমি একটু অ্যাডভান্স টেকনিকে এটাকে পাওয়ার ইলেকট্রনিক্স এর যেই প্রিন্সিপালস গুলো ছিল সেটা কাজে লাগায় আমি একটা কমন রেজিস্ট্যান্স রেখে দিলাম, এখানে ব্যালেন্সড রেজিস্ট্যান্স রাখার ঝামেলাটা থাকলো না। ওকে, তো এইভাবে এটাকে বলা হয় ডিসি চপার টেকনিক। যে আমরা কি করি এখানে, বেসিক্যালি এখানে ডিসি কনভার্সন করা হচ্ছে এবং তারপরে ওই যে রেজিস্ট্যান্সটা আছে তার ইকুইভ্যালেন্ট ভ্যালুটা, এফেক্টিভ ভ্যালুটা আমরা রোটরি অ্যাক্রসে নিয়ে আসতেছি। তো এটা ছিল আমাদের লাস্ট স্লাইড। এর বাইরে আরো কিছু ডিসকাশনস আছে, সেগুলো রেকর্ডেড লেকচারের ভিতরে দেওয়া আছে, আমি আশা করি তোমরা সেটা দেখে নিবা, কারণ ওগুলো একদমই ফান্ডামেন্টালস, মানে হচ্ছে যে ওই যে 2-1 এর বা 2-2 তে যে সময় তোমরা ইন্ডাকশন মেশিন পড়ে আসছো সেগুলো কিছু ডিসকাশন। তো এগুলো 4-2 তে এসে প্রয়োজন নাই, যদি ভুলে যেয়ে থাকো তাহলে একবার একটু রেকর্ডেড লেকচারটা দেখে নিন।
তোমাদের কোনো কোশ্চেন তাহলে করতে পারো এখন। কোনো কোশ্চেন আছে কিনা দেখো এসি ড্রাইভস নিয়ে। আচ্ছা, এসি ড্রাইভস নিয়ে কোনো কোশ্চেন নেই, ফুল সিলেবাস নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার এক্সাম নিয়ে একটু কোশ্চেন আছে। এক্সাম নিয়ে কোশ্চেন আছে, এক্সাম নিয়ে কোশ্চেন একটু পরে আসতেছি। আর হচ্ছে এই আজকে তাহলে এসি ড্রাইভস নিয়ে কোনো কোশ্চেন নাই, ফুল সিলেবাস নিয়েও কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আমাদের কোর্স আউটলাইনটা একটু চেক করি যে আমরা কি কি কভার করলাম। ওকে, সো কোর্স আউটলাইন যেটা তোমাদের সেমিস্টারের শুরুতে দেয়া ছিল, আমি সেই কোর্স আউটলাইনে যাব এবং সেটা একটু, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। এই কোর্স আউটলাইনটা তোমাদের সাথে শেয়ার করা আছে, তোমরা দেখে নিও। তোমাদের ক্লাসরুমের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে এটা তোমরা পাবা কোর্স আউটলাইনটা। আচ্ছা, এটা ছিল আমাদের সিলেবাস। ওকে, কোনো টপিক বাদ পড়ছে কিনা আমার ঠিক মনে হয় না যে কোনো টপিক বাদ পড়ছে। আমি চেষ্টা করছি সবই কভার করতে। এর মধ্যে শুধুমাত্র স্টেপার মোটরটা আমরা ল্যাবে করছি, এখানে থিওরিটা রিপিট করি নাই, শুধুমাত্র ওটা ল্যাবে কভার করা হয়েছে। আদারওয়াইজ বাকি সমস্ত কিছুই থিওরিতে কমপ্লিট করা হয়েছে। ওয়েল, দ্যাট ওয়াজ অ্যান ইলেকটিভ কোর্স, কিন্তু আমরা আসলে সবাই এটা করি। আচ্ছা, আমি একটু এই টেবিলটার সঙ্গে আসি, টেবিল নাম্বার 13। তোমরা এখানে কিছু টার্ম দেখো, সেগুলো হচ্ছে যেমন সিও, পিও, এগুলো তোমাদের কাছে একটু অদ্ভুত থাকতে পারে। আমি জানি না তোমাদের কখনো এই টার্ম গুলো কখনো এক্সপ্লেন করা হয়েছে কিনা। তোমরা কি অন্য কোনো কোর্সে এটা কোনো এক্সপ্লেনেশন পেয়েছো? সিও পিও না স্যার। কখনো এক্সপ্লেন করা হয়নি। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলি, খুব মানে যতটুকু না জানলেই না। সেটা হচ্ছে এরকম যে আমাদের ট্রিপলির যেই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আসলে বায়েট অ্যাক্রেডিটেশন করে। তো বায়েট যখন অ্যাক্রেডিটেশন করে, অ্যাক্রেডিটেশন মানে আমাদের স্বীকৃতি দেয়, সোজা কথা। যে স্বীকৃতিটা আমাদের থাকতে হয়, কারণ এই স্বীকৃতি না থাকলে পরে একটা হচ্ছে আইবি মেম্বারশিপের একটা ইস্যু আছে সেটা, আর একটা হচ্ছে এই স্বীকৃতির মাধ্যমে যেটা হয় আমাদের গ্রাজুয়েটরা দেশের বাইরে যেও আরো অন্যান্য মানে দেশে যে কাজ করতে পারে অ্যাজ এন ইঞ্জিনিয়ার। তো সে কারণে এই স্বীকৃতিটা আমাদের প্রয়োজন। তো এই স্বীকৃতিটা পেতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের কিছু ফর্মালিটিস মেনটেন করে চলতে হয়। তো এর মধ্যে যেটা থাকে যে প্রতিটা কোর্স আমরা যখন করি, প্রতিটা কোর্সের কিছু অবজেক্টিভ থাকে। সো কোর্স আউটলাইনে এই অবজেক্টিভ গুলোকে মার্ক করা হয়। তো সিও বলতে আসলে সেই কোর্স অবজেক্টিভ গুলোকে বোঝানো হচ্ছে। ওকে, আর এই কোর্স অবজেক্টিভ, যেমন ধরো তুমি তো অনেকগুলো কোর্স করো, তোমার গোটা গ্রাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত গোটা 4 বছরে তোমরা আসলে অনেকগুলো কোর্স করো। কতগুলো কোর্স করো আসলে আমি গুনে দেখি নাই, বাট নিউমেরাস কোর্স, আসলে প্রচুর কোর্স কোর্স করো, থিওরি কোর্স, ল্যাব কোর্স, এরকম অনেক কোর্স আমরা করি। এখন প্রতিটা কোর্সে দেখবা কিছু কিছু টার্গেট থাকে। যেমন আমরা যখন পাওয়ার ইলেকট্রনিক্স পড়া শুরু করলাম, আমাদের কিছু টার্গেট ছিল, আমরা কিছু ডিভাইস চিনতে চাচ্ছিলাম, এটা ছিল আমাদের টার্গেট। ডিভাইস গুলো কিভাবে অন অফ হয়, অন করা যায়, কিভাবে অফ করা যায়, অন অফ করার জন্য কি ধরনের সার্কিট ইউজ করা হয়, যেগুলোকে আমরা ট্রিগারিং সার্কিট বলছি, সেগুলো আমরা শিখতে চাচ্ছিলাম। যখন আমাদের ডিভাইস গুলো চেনা হয়ে গেল, ডিভাইসের মেকানিজম গুলো জানা হয়ে গেল, তাদের কিভাবে অন অফ করা যায়, তখন আমরা এই ডিভাইস গুলো ইউজ করে বিভিন্ন সার্কিট তৈরি করা শুরু করলাম। তার মানে বিভিন্ন ধরনের কনভার্টার, তাই না? তো তার মধ্যে আমরা এসি টু ডিসি, ডিসি টু ডিসি, এসি টু এসি, ডিসি টু এসি, এরকম অনেক ধরনের কনভার্টার আমরা শিখছি। তো এখন আমরা কনভার্টার গুলো জানি যে কোন কনভার্টার আসলে কি কাজ করে, অথবা তাকে কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়। যদি লোডটা চেঞ্জ হয়, যদি লোডটা ইন্ডাকটিভ হয়, তখন কি প্রবলেম হতে পারে, সেই প্রবলেমের রেমিডি কি। এগুলো যদি 3 ফেজ সাপ্লাই তুমি পেতে চাও, তখন তোমাকে কি করতে হবে। এরকম অনেক রকম মেকানিজম ছিল, অনেক রকম এক্সপ্লেনেশন ছিল, সেগুলো আমরা পুরো কোর্সের মধ্যে বিভিন্ন সময় শিখছি। আর লাস্টে এসে যেটা করছি সেটা হচ্ছে তার কিছু অ্যাপ্লিকেশন দেখতে চেয়েছি, এবং অ্যাপ্লিকেশন দেখতে চাওয়া মানে হচ্ছে আমরা যখন সার্কিট গুলো পড়ছি তখনও কিছু অ্যাপ্লিকেশন জানছি, নামগুলো জানছি, এবং তারপরে পার্টিকুলার কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখছি কোর্সের শেষে এসে, যেমন এসি মোটর ড্রাইভস এবং ডিসি মোটর ড্রাইভস। সো এই যে আমাদের বিভিন্ন কোর্স অবজেক্টিভ ছিল, এই অবজেক্টিভ গুলো আসলে প্রতিটা কোর্সে থাকে। হ্যাঁ, প্রতিটা কোর্সে যেহেতু থাকে, তার মানে আমরা কি করি, ইভেন্চুয়ালি এই কোর্স অবজেক্টিভ গুলোর মাধ্যমে আসলে আমাদের কোন স্কিল গুলো ডেভেলপ করে। আমরা কি করি, আমরা বিভিন্ন স্কিল ডেভেলপ করি। স্কিল গুলো কি কি, যেমন আমি যদি তোমাদের এই কোর্স আউটলাইনের শেষের দিকে যাই, গোটা প্রোগ্রামের মাধ্যমে তোমরা আসলে কি কি অ্যাচিভ করো, তোমরা আসলে এগুলো অ্যাচিভ করো। তোমরা ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যাচিভ করো, PO1, প্রোগ্রাম অবজেক্টিভ 1। এটা মানে গোটা প্রোগ্রাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে প্রোগ্রামটা,
এর মাধ্যমে তোমরা ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যাচিভ করো, তোমরা প্রবলেম অ্যানালাইসিস স্কিলটা তোমাদের আসে, তোমরা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অফ সলিউশন করতে পারো, ইনভেস্টিগেশন করতে পারো, মডার্ন টুলের ইউজ তোমাদের শেখানো হয় বিভিন্ন ল্যাব কোর্সগুলোর মাধ্যমে। এর বাইরে আরো কিছু জিনিস তোমরা শিখো, যেমন সোসাইটির কিছু নলেজ তোমরা পাও, এথিক্স এরকম কিছু কোর্স আছে বোধহয় ইঞ্জিনিয়ারিং সোসাইটি, এনভায়রনমেন্টাল পলিউশন, সাস্টেনেবিলিটি, এইসব সম্বন্ধে তোমাদের কিছু নলেজ আসে। নট নেসেসারিলি সবগুলো একটা কোর্স থেকে আসবে, এই যে যতগুলো কোর্স তোমরা করো সবগুলো কোর্সের মাধ্যমে তোমরা আসলে এই পিও গুলো অ্যাচিভ করো। এথিক্স নিয়ে তোমরা কিছু জানতে পারো, তোমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করতে শিখো, তোমরা টিম ওয়ার্ক করতে শিখো, তোমরা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারো, নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারো, তোমাদের প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফিনান্স, এইগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়, বিশেষ করে যখন বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক করো, তারপরে তোমরা যখন থিসিস করো, এগুলোর মধ্যে তোমাদের এই জিনিসগুলো ডেভেলপ করে, এই স্কিলগুলো ডেভেলপ করে। এবং লাস্ট হচ্ছে লাইফ লং লার্নিং, মানে ওভারঅল তোমরা ইঞ্জিনিয়ারিংটাকে যখন তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে যাবা, দেখবা যে ডেফিনেটলি 4 বছর আগে তুমি আর 4 বছর পরে তুমি, তোমরা দুজন ভিন্ন মানুষ নিঃসন্দেহে। এখন এই নলেজটা মানে এই কয়েকটা লেভেলে বলা হয় যে এরকম 12টা পিও আসলে আমরা অ্যাচিভ করি আমাদের এই গোটা 4 বছরের প্রোগ্রামে। এখন এই 12টা পিওর মধ্যে আসলে সবগুলো পিও তো একটা কোর্সে অ্যাচিভ করা যায় না, তো বিভিন্ন কোর্সে বিভিন্ন পিও অ্যাচিভ করা হয়। যেমন আমাদের এখানে যেটা ছিল যে আমরা এই কোর্সে টার্গেট রাখছিলাম 4টা ডিফারেন্ট সিওর মাধ্যমে 4টা পিও অ্যাচিভ করবো, তার মধ্যে পিও 1, 2, 3 এগুলো আমরা অ্যাচিভ করছি। ওকে, তো অ্যাচিভ করছি মানে অ্যাচিভ করার কথা যে আমরা ইঞ্জিনিয়ারিং নলেজ গেইন করছি, আমরা কিছুটা অ্যানালাইসিস করতে শিখছি, এরকম কিছু কিছু জিনিস আমরা পাওয়ার কথা। তো এখন তোমাদেরকে একটা তোমাদের কাছে একটা ফিডব্যাক ফর্ম আমাকে নিতে হবে, সেটা হচ্ছে কোর্স ফিডব্যাক ফর্ম। এই ফিডব্যাক ফর্মটা আমাদের প্রয়োজন হবে আমাদের পরবর্তী অ্যাক্রেডিটেশনের জন্য। যে তোমরা জানো হয়তো যে বাইরে যখন অ্যাক্রেডিটেশন দেয় তখন আসলে 2 থেকে 3 বা 4 বছরের জন্য দেয়, এখন মনে হয় মাত্র 2 বছরের জন্য দেয়। তো 2 বছর পর পরই আমাদেরকে অ্যাক্রেডিটেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আমরা যখন নেক্সট অ্যাক্রেডিটেশনের জন্য অ্যাপ্লাই করব ইনশাল্লাহ, তখন আমাদের এই স্টুডেন্টস ফিডব্যাকটা প্রয়োজন হবে, যে তারা আসলে কি কি অ্যাচিভ করলো ডিফারেন্ট ডিফারেন্ট কোর্সের মাধ্যমে, সেগুলো প্রয়োজন হবে। এবং এটা হচ্ছে দুই ভাবে মেজার করা হয়। একটা হচ্ছে তোমাদের রেজাল্টের মাধ্যমে মেজার করা হবে তোমরা কতটুকু কি অ্যাচিভ করছো, আর একটা হচ্ছে তোমরা কতটুকু ফিল করো যে কতটুকু অ্যাচিভ করছো। এটা হচ্ছে অনেকটা ইনডাইরেক্ট ফিডব্যাক। একটা হচ্ছে ডিরেক্ট ফিডব্যাক, যেটা তোমাদের রেজাল্ট থেকে আসবে, যে তুমি এই কোর্সটা থেকে আসলে কি শিখলা। তুমি যদি A+ পাও, হ্যাঁ মোটামুটি ধরে নেওয়া যায় যে তুমি খুব ভালো শিখছো, সত্যি কথা বলতে। আর তুমি যদি A+ না পেয়ে A পাও, তাহলেও ভালো শিখছো ডেফিনেটলি। কিন্তু হয়তো একটা ছেলে ফেল করে যাচ্ছে, ইউজুয়ালি করে না, ফেল করে যাচ্ছে, সে আসলে এই সিও গুলো বা পিও গুলো অ্যাচিভ করতে পারেনি, তার সমস্যা হচ্ছে অ্যাচিভ করতে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা আসলে একটু দেখতে চাই দুই ভাবে, ডিরেক্ট মেজারমেন্ট এবং ইনডাইরেক্ট মেজারমেন্ট। যে স্টুডেন্ট কিরকম ফিল করে সেটা একটা, তার এক্সপিরিয়েন্স কি বলে। আর একটা হচ্ছে আমরা যখন খাতা দেখবো ডিরেক্ট মেজারমেন্টের রেজাল্টটা তখন চলে আসবে যে আসলে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা ডিরেক্ট মেজারমেন্টে কেমন পারফর্ম করলো, তারা আসলে কিছু শিখতে পারলো কিনা। তো আমার দিক থেকে এই পার্টটা এতটুকু ব্যাখ্যা করলাম। তোমাদের কোনো কনফিউশন থাকলে বলতে পারো এটা নিয়ে, কারণ আমাদের ফিডব্যাক ফর্মটা ফিল আপ করতে হবে, সেটার জন্যই আমি তোমাদেরকে এটা ব্যাখ্যা করলাম। তোমাদের কোনো কনফিউশন থাকলে বলতে পারো। কনফিউশন নাই? কনফিউশন না থাকলে তো খুবই ভালো, এটা কিন্তু বেশ জটিল একটা জিনিস, এটা আমাদেরই অনেক সময় লাগে বুঝতে। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন ছিল, মনে হয় এক্সাম নিয়ে কোনো কোশ্চেন ছিল তোমাদের সম্ভবত, এক্সাম কোশ্চেনটা একটু শুনতে যাচ্ছি। জি স্যার, মানে এক্সামের স্যার কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে? এক্সাম কোশ্চেন প্যাটার্ন ওটা আমি আসলে এখনো তোমাদের তো কোনো ডিক্লারেশন আসেনি যে এক্সামটা মানে অ্যাসেসমেন্টটা কবে থেকে হবে, এটা কোনো ডিক্লারেশন এখনো আসেনি। আমরা যেটা জানি যে স্যার দিয়েছো তো স্যার? 18 তারিখ থেকে, হ্যাঁ 18 তারিখ থেকে, মানে তোমাদের তো কোনো রুটিন বা কোনো কিছু তো দেয়নি, সেটার জন্য ও বলছি। না স্যার, না ওইরকম কিছু দেন। 18 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এক্সাম। এক্সাম বলবো না আমরা, এখন বলবো অ্যাসেসমেন্ট, যেহেতু ইউজিসির দিক থেকে একটা অবজেকশন আছে এক্সাম নেয়ার ব্যাপারে। তো সে কারণে আমরা এটাকে অ্যাসেসমেন্টই বলবো, যেহেতু সেমিস্টার শেষ করতে তোমরা ইন্টারেস্টেড, আমরাও ইন্টারেস্টেড, সে কারণে। তো ওটা ডিক্লেয়ার হোক, ডিক্লেয়ার হওয়ার পরে তোমাদের যখন ওই নোটিশটা চলে আসবে তখন আমি ক্লাসরুমে এটা পোস্ট করে দিব। বুঝতে পারছো? কোশ্চেন প্যাটার্ন বা কি হবে, কোশ্চেন প্যাটার্নটা কি ধরনের হবে সেটা আমরা ইনশাআল্লাহ ক্লাসরুমে পোস্ট করে দিব। তারপরে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তখন আবার ডিসকাস করা যাবে। তোমাদের 4 তারিখ পর্যন্ত এমনিতে ক্লাসের ডেট দেওয়া আছে। আর কোনো প্রশ্ন আছে কি
সাজিদের কি আর কোনো প্রশ্ন আছে? স্যার পিএল এ তো যদি পড়তে বসবো সবগুলো একবারে, তখন যদি প্রবলেম ফেস করি তখন স্যার যোগাযোগ করবো কি জুমের মাধ্যমে? জুমের মাধ্যমে যোগাযোগ না করতে ইমেল করতে পারো, আমার ইমেল অ্যাড্রেস তোমাদের কাছে আছে, সমস্যা নেই, ইমেল করলা, আমি চেষ্টা করবো ইমেলের মাধ্যমে তোমাদের প্রবলেম সলভ করতে। চেষ্টা করো সিলেবাসটা একটু আগে দেখে নিতে যাতে কোনো প্রবলেম না থাকে। আমি আশা করি কোনো প্রবলেম থাকবে না, কারণ তোমাদের তো সমস্ত ধরনের রেকর্ড আপলোড করা আছে, প্রবলেম হওয়ার কথা না। যদি এমন দেখো যে কোথাও প্রবলেম হচ্ছে অথবা যেটা রেকর্ড আপলোড করা আছে সেখানে কোনো একটা জিনিস বা কিছু বুঝতেছো না, তুমি ওই রেকর্ডের ওই যে অংশটা বুঝতেছো না, অ্যাটলিস্ট ওই টাইম ফ্রেমটা যদি উল্লেখ করো তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কি জানতে চাচ্ছো। আচ্ছা পিএল এর সময়টা তো কমে গেল স্যার, এর জন্য আরেক না, পিএল এর সময় কমে নাই, পিএল এর সময় 14 দিনই পাচ্ছ, কমে গেছে নাকি? কমে নাই, পিএল তো 14 দিনই পাচ্ছ। আচ্ছা, আর কোনো কোয়েরিজ আছে কি তোমাদের? আচ্ছা, আমাদের যদি আর কোনো কোয়েরিজ না থাকে আমি তোমাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এই জায়গাটাতে স্ক্রিনে তোমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, আমি একটু তোমাদের হাউ ডু ইউ লুক, এই যে চারটা সিও ছিল আমাদের কোর্সে। প্রথম সিওটা ছিল হচ্ছে আফটার কমপ্লিশন অফ দিস কোর্স আই এম ক্যাপেবল টু রিকগনাইজ অপারেটিং ফিচার্স of various power semiconductor switching devices along with the triggering devices. আমরা প্রথম দিকে আসলে এই কাজগুলোই করছি যে আমরা ডিফারেন্ট ডিভাইস সম্বন্ধে পড়াশোনা করছি। ইনফ্যাক্ট আমরা অনেক ডিটেইলে গেছি, অনেক সময় যেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল এবং ক্রিস্টাল লেভেলে চলে গেছি ডিসকাশন করতে চাই, এবং এটা প্রয়োজনীয় ছিল কারণ আমরা এটার পাস্টটা দেখতে যাচ্ছিলাম, এটা ফিউচারটা দেখতে যাচ্ছিলাম পাওয়ার ইলেকট্রনিক্সের, সে কারণে আমরা একটু ডিটেইল ডিসকাশনে গেছি। তারপরে ছিল CO2, যেখানে আমরা ডিফারেন্ট ডিভাইসের টার্ন অন টেকনিক এবং অফ টেকনিক গুলো পড়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, এবং তার সাথে সাথে তার প্রোটেকশন সার্কিট, তাকে ট্রিগারিং সার্কিট কিভাবে, তার ট্রিগারিং সার্কিটটা কেমন হবে সেটা নিয়েও ডিসকাস করছি। এই পার্টটাও ছিল। এরপরে ছিল হচ্ছে ডিফারেন্ট কনভার্টার্স, আর সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস লাইক স্পিড কন্ট্রোল সার্কিটস। ওকে, তো এই চারটা সিও আমি চেষ্টা করছি কমপ্লিট করার। এখন তোমরা কতটুকু বুঝছো বা কি সেটা আসলে তোমাদের ইনডাইরেক্ট ফিডব্যাক যেটা বলবো আমি, এই ফিডব্যাকটা থেকে আসবে। আর আরেকটা পার্ট আসবে হচ্ছে তোমাদের রেজাল্ট থেকে। তো আমি এই লিঙ্কটা তোমাদেরকে এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, লিঙ্কটা কি সবাই পেয়েছো? দেখো তো, তোমাদের অস্ট এডু দিয়ে এটাকে অ্যাক্সেস করতে হবে। এটা রেকর্ড থাকবে হচ্ছে তোমার আমাদের অ্যাক্রেডিটেশন পারপাসে। সো এটা কাইন্ডলি ফিল আপ করবা যারা প্রেজেন্ট আছো। আমি দেখতে পাচ্ছি আসলে তোমরা এখানে প্রেজেন্ট আছো কতজন, 38 প্রেজেন্ট, হ্যাঁ আমি সহ 39। সো এইটা ফিল আপ করো, এইটা ফিল আপ করলেই তোমাদের অ্যাটেন্ডেন্স চলে আসবে। আজকে আর আলাদা করে ওয়াই দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তোমরা এটা ফিল আপ করো, এটা ফিল আপ করলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা চলে আসবে। সো ওইটা আমাদের রেকর্ডে থাকবে। তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আমি কোনো কোয়েশ্চেন না থাকলে এই সেশনটা শেষ করে দিব। আমি ক্লাসরুমেও দিয়ে দিচ্ছি তোমাদের এই গুগল ফর্মের লিঙ্কটা, যাতে এটা যখন সেশন ক্লোজ করে দিব তখন তোমরা অ্যাক্সেস করতে পারো। ওকে, আমি আজকে বিকালে হয়তো এটা ক্লোজ করে দিব। তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি, বলো। স্যার আমার একটা কনফিউশন ছিল স্টেপার মোটর নিয়ে। স্টেপার মোটর নিয়ে কনফিউশন? আমরা তো স্টেপারটা থিওরিতে পড়ি নি, বলো তুমি, আমি শুনি। সেটা হচ্ছে স্যার আমরা যখন লেফট শিফট করব তখন কি স্যার এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে নাকি ক্লকওয়াইজ? না, তুমি যখন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তো সম্পূর্ণ নির্ভর করে তুমি কোন কয়েলকে এনার্জাইজ করতেছো তার উপরে। স্যার এটা তাহলে লেফট শিফট আর রাইট শিফট অপারেশনের উপর নির্ভর করতেছে না, মানে ইউনিভার্সাল শিফট রেজিস্টারের ওই অপারেশনের উপর? লেফট শিফটে তুমি যেটা করছো, তুমি কানেকশনটা কিভাবে দিচ্ছ সম্পূর্ণ তার উপর নির্ভর করে। তোমার কানেকশনটা না দেখে আমি এটা বলতে পারবো না। তুমি লেফট শিফটে যেও তুমি চাইলে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দুইভাবেই মুভ করতে পারো। স্যার মানে আমাদের গতকালকে যে পাওয়ার ইলেকট্রনিক্স স্যার সেন্ট্রাল ল্যাব ফাইনালটা হলো, সেখানে স্যার এরকম একটা কোয়েশ্চেন ছিল যে S1 আর S0 তে আমি যদি 1 আর 0 দিই, মানে যেটাতে হচ্ছে আমার লেফট শিফট হচ্ছে, তাহলে হচ্ছে 0110 থাকলে সেটা কিরকম একটা আসবে, আর হচ্ছে জিনিসটা আমার কিভাবে ঘুরবে? ওইটা আমি কোশ্চেন এখনো দেখিনি অবশ্য, তবে ওখানে যেটা হয়েছে যে তোমার পার্টিকুলার ওই কোশ্চেনটা দেখি নেই। ওখানে যেটা হচ্ছে যে তোমাদের ল্যাব ম্যানুয়াল যেটা দেওয়া ছিল ওইটাকে ফলো করতে হবে। তো ওইটা দেখে ল্যাবে বলা ছিল যে হচ্ছে লেফট শিফট হলে হচ্ছে ক্লকওয়াইজ হবে। আচ্ছা, তাহলে ল্যাব ম্যানুয়াল ফলো করছে।
আচ্ছা আচ্ছা ল্যাব ম্যানুয়ালকে ফলো করছি। সো ল্যাব ম্যানুয়ালে যেটা দেওয়া আছে ওটাই, কিন্তু এটা স্কোপ থাকে আর কি। তুমি যদি এক্সাক্ট ল্যাব ম্যানুয়াল ফলো না করো তাহলে তুমি তোমার কানেকশনে এটা কোন কয়েলকে তুমি এনার্জাইজ করতেছো সম্পূর্ণ নির্ভর করবে তার উপরে, ওই পিন গুলো থেকে। কালকে কুইজ দিতে কারো সমস্যা হয়েছিল, ল্যাব কুইজ দিতে? জি স্যার, আমাদের হচ্ছে C1 এর প্রাণেশের স্যার সাবমিট করতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। ফোন দিছো? আমার হয়েছিল স্যার। মানেশ পরে পারছো তো না? স্যারের সাথে কথা হয়েছে তো পরে? না স্যার, পরে স্যার আর অন করেনি আর কি স্যার, পারিনি স্যার। তাহলে তোমার রেসপন্স পেয়ে গেছে, অন না করা মানে রেসপন্স পেয়ে গেছে। আমার সঙ্গে স্যার জি স্যার। যে যদি অন না করে থাকে তার মানে তোমার রেসপন্স রেকর্ড হয়ে গেছে। আমি চেক করে দেখবো তোমার রেসপন্স রেকর্ডেড আছে কিনা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাহলে স্যার কাইন্ডলি একটু দেখেন স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো। স্যার আমার না নেট চলে গেছিল, আমি ওই যে ওটা ফিল আপ করতে পারি নাই। না ফিল আপ করতে আইডি 172। আমার যেটা 172 তাই তো? আচ্ছা আমি দেখবো তোমার রেকর্ডটা আছে কিনা। রেকর্ড না স্যার, আমি লিংকে ঢুকতেই পারি নাই, নেট চলে গেছে স্যার, খুবই ডিস্টার্ব করতেছে নেট। স্যারকে জানাও নাই? না স্যার, এই যে এই মাত্র যে আপনি লিংকটা দিলেন না সেটা। আচ্ছা এইটার লিংকটা আজকে আমি জি, গুগল স্যার। ক্লাসরুমে আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। গুগল ক্লাসরুমে আবার স্যার আমি স্যার 140 স্যার পাইনি স্যার। আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওখানে যে ফিল আপ করে দিও। আচ্ছা আমি তাহলে এখানে শেষ করে দিচ্ছি আমাদের ক্লাসটা। আর সবাই ভালো থাকো ইনশাল্লাহ। কথা হবে, আমাদের পুরো সেমিস্টারে অনলাইনেই গেল শেষ পর্যন্ত, সো ফেস টু ফেস। জি স্যার। তো ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। তারপর বাস।